আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 1 পার্ট 4-5 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অধ্যায় 1-4 ও 5 এর পাঠে রয়েছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও ব্রিটিশ শাসনের প্রভাব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পার্ট 2 এবং 3। আজকে আমাদের পার্ট 4 এবং 5। তোমরা লক্ষ্য করো 1600 সালে প্রথমত আমাদের সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়। শিক্ষার্থীরা, ভারতের উপমহাদেশে প্রথম 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়। এরপর পর্যায়ক্রমে এই দেশে ব্যবসা বাণিজ্য করে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শাসকেরা। এরপর রয়েছে আমাদের 1651 সালে 1651 সালে হুগলি জেলায় বাণিজ্য প্রতিষ্ঠান করে। বাণিজ্য কুঠি স্থাপন। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়। তারপরে এভাবে পর্যায়ক্রমে ব্যবসা বাণিজ্য চলতে থাকে। 1651 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপন করে হুগলি জেলায়। হুগলি জেলায় বাণিজ্য কুঠি স্থাপনের মাধ্যমে তারা ব্যবসায়িক ভারত উপমহাদেশে ব্যবসা বাণিজ্য পর্যায়ক্রমে চালাতে থাকে। এরপরে রয়েছে আমাদের 1658 সালে, তোমরা একটা লক্ষ্য দেখো, 1658 সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন। বাণিজ্য কুঠি স্থাপন করে। প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় 1600 সালে এবং 1651 সালে হুগলি জেলায় বাণিজ্য কুঠি প্রথম স্থাপন করা হয়। দ্বিতীয়বার 1658 সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করা হয়। এভাবে পর্যায়ক্রমে ভারতের উপমহাদেশে হুগলি জেলায় তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চালাতে থাকে পর্যায়ক্রমে। তারপরে দেখো তোমরা 1757 সালে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের মাধ্যমে এদেশে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়। পলাশীর হামলার কারণে এই যুদ্ধ সংঘটিত হয়। এরপরে রয়েছে তোমার দেখো, লক্ষ্য করা, এরপরে রয়েছে দেখো 1764 সালে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধের মাধ্যমে মীর কাসিমকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা দখল করে। বক্সারের যুদ্ধ হয় কত সালে? 1764 সালে। এই বক্সারের যুদ্ধের মাধ্যমে মীর কাসিমকে পরাজিত করা হয়। শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো 1765 সাল। 1765 সালে দেওয়ানিলা
দেওয়ানি লাভ করে। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। শিক্ষার্থীরা তোমরা দেওয়ানি বলতে তোমরা হয়তো অনেকে জানো না, দেওয়ানি মানে রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। রাজস্ব আদায় অর্থাৎ কর আদায় বা খাজনা আদায় করে। খাজনা আদায়ের ক্ষমতা লাভ করে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর ফলশ্রুতিতে কি হয়, দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। 1765 সালে যখন দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন কি এই দেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। আর দ্বৈত শাসনটা তোমরা অবশ্যই লক্ষ্য করো তোমরা। দ্বৈত শাসন বলতে কি বোঝানো হচ্ছে এখানে তোমরা দেখো। এখানে দ্বৈত শাসন বলতে দেখো, দ্বৈত শাসন দ্বৈত শাসনকে আমরা দুইটা ভাগে দিতে পারি। দেখো, রাজস্ব আদায়, রাজস্ব আদায়, আর একটা হলো তোমাদের দেশ শাসন। দেশ শাসন দেখো, 1785 সালে যখন দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়, দেওয়ানি লাভ করে মানে রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে, তখন কি হয় তোমার দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে কোম্পানি কি করবে, রাজস্ব আদায় করবে, আর দেশীয় নবাবরা কি করবে, দেশ শাসন করবে। এটার মধ্যে বোঝা গেল কি দ্বৈত শাসন ব্যবস্থা, তার মানে কি দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। দেখো এখন তোমরা লক্ষ্য করো, এই দ্বৈত শাসন ব্যবস্থা করে রয়েছে আমাদের, এটা ইংরেজিতে লেখা দিতে পারে। দেখো, responsibility without power, without power, and power without, and power without, and power without responsibility, responsibility is called dual government. দেখো এখানে দায়িত্ব থাকবে দেশ শাসন করবে দেশের নবাবরা, আর রাজস্ব আদায় করবে কারা, কোম্পানি। এখানে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছে। দেখো, রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার এন্ড পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি ইজ কল্ড গভর্নমেন্ট। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে আমরা এটাকে বুঝি। এরপর রয়েছে আমাদের দেখো শিক্ষার্থীরা, সতেরোশত 68 এবং 1769 সালে এই রাজস্ব আদায়ের ফলে, অত্যাধিক কর আদায়ের ফলে এদেশে কি একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। 1768 থেকে 1769 সাল পর্যন্ত কি দেখা যায়, ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। যার পরিস্থিতিতে কি হয়, 1770 সালে আমাদের কি হয়, ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষ দেখা যায় 1770 সালে কি হয়, ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। তখন কি এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় 76-এর অনন্ত।
মনন্ত। 76-এ মনন্ত। আর 76-এ মনন্ত লেখার কারণ হলো এই সময়টা ছিল 1770 সালে ইংরেজি সাল, আর বাংলা ছিল 1176। বাংলা ছিল কি 1176। এই 76-এর নাম অনুসারে 1770 সালে কি হয়েছিল, 76-এর মনন্ত নামকরণ করা হয়েছিল। এরপর তোমরা দেখো শিক্ষার্থীরা লক্ষ্য করো, 1793 সালে এদেশে কি আসে, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে তোমরা শিক্ষার্থীরা খেয়াল করো, দেখো চিরস্থায়ী বন্দোবস্ত সেটি রাজস্বটা কি স্থায়ী করা হয়েছিল, কিন্তু জমি জমা স্থায়ী করা হয়েছিল না। 1 বছরের জন্য কি জমি নিলামে ওঠানো হইত, সে নিলামে যে তাকে বেশি রাজস্ব দিত তাকে জমি দেওয়া হইতো, কিন্তু সেটা কি রাজস্বটা কি স্থায়ী করা হয়েছিল, কিন্তু জমি স্থায়ী করা হয়েছিল না। এটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত কথা। এরপর দেখো এইভাবে পর্যায়ক্রমে কি চলতে থাকে, এইভাবে পর্যায়ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ভারতের উপমহাদেশে কর এবং খাজনা আদায় করে থাকে। তারপর রয়েছে আমাদের এক পর্যায়ে দেখেন 1857 সালে সিপাহী বিদ্রোহ। 1857 সালে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের কারণ হলো তখন একটা বোমা চালক করেছিল এনফিল্ড রাইফেল নামে একটা বোমা চালক করেছিল এনফিল্ড রাইফেল। এক প্রকারের বোমা তৈরি করা হয়েছিল, যেটার মধ্যে কি ছিল, গরুর এবং শুকরের স্তূপের মিশ্রিত ছিল। সেটা কি করতে হতো, দাঁত দ্বারা কাটতে হতো। আর যেহেতু এই দেশে উপমহাদেশের মানুষেরা কি বেশিরভাগই ধর্মভীরু, যার কারণে কি হিন্দু এবং মুসলিম যে সিপাহী ছিল তারা কি প্রত্যেকটা ব্যারাকে কি করেছিল, একটা বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের ডাক দিয়েছিলেন মঙ্গল পান্ডা নামে এক নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহের, যিনি কি প্রত্যেকটা ব্যারাকে এই সিপাহী বিদ্রোহের জন্য। কিন্তু সিপাহী বিদ্রোহের ফলে কি হয়েছিল, এই সৈনিকেরা হেরেছিল, ইংরেজরা আবার ক্ষমতায় বসছিল। এক পর্যায়ে দেখা গেল কি হয়েছিল, তোমাদের ব্রিটেনের রানী এই সংবাদটা জেনে গেছিল। তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা উঠিয়ে নিয়ে ব্রিটেনের রানীর কাছে ক্ষমতা পর্যায়ক্রমে চলে যায়, নতুন করে শাসন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এই পার্টি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও ব্রিটিশ শাসনের প্রভাবটা কিভাবে এই উপমহাদেশে প্রচলন করা হয়েছিল। শিক্ষার্থীরা তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামী ক্লাস দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।